প্রাণের বর্ণমালা আমি তোমার জন্য পলাশ ফুলে সাজিয়েছি বরণ ডালা। ও প্রাণের বর্ণমালা আমি তোমার জন্য পলাশ ফুলে সাজিয়েছি বরণ ডালা। এই মহান দিনটি ফিরে এলে আমি প্রাণের প্রদীপ রাখি জেলে। এই মহান দিনটি ফিরে এলে আমি প্রাণের প্রদীপ রাখি জেলে। শুধু তোমায় ভালোবেসেছি বলে ভুলেছি সকল জ্বালা, ভুলেছি সকল জ্বালা। ও প্রাণের বর্ণমালা আমি তোমার জন্য পলাশ ফুলে সাজিয়েছি বরণ ডালা। আমি এখন আমার মাকে ডাকি তোমার সুরে সুরে গায়ে দোয়েল পাখি। আমি এখন আমার মাকে ডাকি তোমার সুরে সুরে গায়ে দোয়েল পাখি। তাই তোমাকে দিতে এখন গাঁথি লাল পলাশের মালা, লাল পলাশের মালা। ও প্রাণের বর্ণমালা আমি তোমার জন্য পলাশ ফুলে সাজিয়েছি বরণ ডালা। ও প্রাণের বর্ণমালা আমি তোমার জন্য পলাশ ফুলে সাজিয়েছি বরণ ডালা। ফাগুন এলেই পাখি ডাকে, থেকে থেকে ডাকে। তাকে তোমরা কোকিল বলবে? বলো, আমি যে তার নাম লিখেছি আশা, নাম দিয়েছি ভাষা। কত নামেই তাকে ডাকি, মেটে না পিপাসা। ফাগুন আনে ফুলের তোড়া, কখনো প্রতিবাদ। ফাগুন যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাদ। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায় লুটে। তাকে তোমরা শহীদ মিনার বলো? আমি যে তার নাম লিখেছি ফেরা, নিজের ঘরে ফেরা। ঘর থেকে যে পথে ওড়ে, তেমন বিহঙ্গেরা। ফাগুন যেন ফুপুর আরশি, দেখি নিজের মুখ। ফাগুন শেখায় শূদ্রে লও হে, জীবনের ভুল চোখ। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায় লুটে। কোকিল বলবে তাকে? বলো, ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায় লুটে। বলবে তাকে শহীদ মিনার?
বলো। চর্যাপদ রচিত হয়েছিল 950 থেকে 1200 অব্দের মধ্যে, কিন্তু এরপরেই বাংলা সাহিত্যের পৃথিবীতে নেমে আসে এক করুণ অন্ধকার, আর সে আধার প্রায় 150 বছর টিকেছিল। 1200 অব্দ থেকে 1350 পর্যন্ত সময়ের মধ্যে লেখা কোনো সাহিত্য আমাদের নেই। কেন নেই? এ সময় কি কিছুই লেখা হয়নি? কবিরা কোথায় গিয়েছিলেন এ সময়? কোন একটি ভাষায় 150 বছরের মধ্যে কেউ কিছু লিখল না? এ কি সম্ভব হতে পারে? কিছুতেই বিশ্বাস হতে চায় না যে এ সময়ে কিছু লেখা হয়নি। 1200 থেকে 1350 পর্যন্ত সময়ের মধ্যে রচিত কোনো সাহিত্যকর্মের পরিচয় পাওয়া যায় না বলে এ সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। পণ্ডিতেরা এই সময়টাকে নিয়ে অনেক ভেবেছেন, অনেক আলোচনা করেছেন, কিন্তু কেউ অন্ধকার সরিয়ে ফেলতে পারেননি। এই সময়টির দিকে তাকালে তাই চোখে কোনো আলো আসে না, কেবল আধার ঢাকা চারদিক। একুশ মানে মাথা নত না করা। 21 আমাদের অহংকার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে আমাদের যে একটি চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাকে নিয়েই আমরা আমাদের বাঙালি জাতীয়তাবোধ এবং একটি ভূখণ্ডের দিকে এগিয়েছি। স্বাধিকার আন্দোলন শুরু হয়েছিল এই ভাষা আন্দোলন থেকে। এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে আজ পর্যন্ত বাংলা ভাষাভাষী যারা আছি আমরা এ পর্যন্ত এসেছি। এর মধ্য থেকে আমাদের ইতিহাস যদি আমরা দেখি, 52, 58, 62, 69 ধরে 71-এর পথে আমরা এগিয়েছি। এই ইতিহাসের ভেতর দিয়ে আমরা যেটা অর্জন করেছি তা হলো ভাষাপ্রীতি। বাঙালির প্রথম রক্তপাত ঝরেছে 21শে ফেব্রুয়ারিকে ঘিরে। এটা আমাদের যদি দেখি যে 47-এর দেশ বিভাগের পর থেকেই আমাদের 48-এর দিকে যখন আমরা আসলাম, ধীরে ধীরে 52-র দিকে যখন আসলাম, তখন আমাদের পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে যে বৈষম্য শুরু হয়েছিল তার মধ্যে প্রথম আঘাত এসেছে ভাষায়। একটি জাতির অন্যতম উৎস হলো ভাষা। আমরা স্বাধীনভাবে কথা বলতে না পারি, সুন্দরভাবে কথা বলতে না পারি, মনের ভাব প্রকাশ করতে না পারি, তাহলে একটা জাতি উপরের দিকে উঠতে পারে না। এভাবে 21-এর হাত ধরে আমরা আমাদের 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ সেটা আমরা পেয়েছি। এর ভেতর দিয়ে আমাদের যে জাতীয়তাবোধ, স্বাধিকার আন্দোলনের পথগুলো সুগম করে দিয়েছে। ভাষা আমাদের ঐতিহ্যের অন্যতম স্মারক। আমি যদি 650 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1200 খ্রিস্টাব্দে আমাদের যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের দিকে তাকাই, প্রথম যে লাইন, কায়া তরুবর পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পয়টা কালো, লুইপা বাঙালি কবি তার ভাষাকে প্রথমে সাহিত্যের মধ্য দিয়ে একটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। প্রাচীন যুগের সাহিত্য আমরা চর্যাপদ থেকেই শুধু দেখি। এর ভেতরে আমাদের সেই সময়কার বাঙালির আহার, তাদের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক যে একটা প্রেক্ষাপট, সেই চিত্র আমরা দেখেছি। এটা আমরা কিভাবে দেখেছি? আমাদের বাংলা ভাষা তখন কেবল আস্তে 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 একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আজকের যে বাংলা ভাষা, চর্যাপদের ভাষা কিন্তু সেরকম ছিল না। শব্দগুলো দেখলেই আমরা বুঝতে পারি। এরপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মধ্যযুগে এসেছি। আমাদের মধ্যযুগের সাহিত্য বৈচিত্র্যপূর্ণ ছিল। মঙ্গল কাব্যের একটি ধারা আমরা দেখেছি। ভাষার ভেতর দিয়ে মানুষের মনের যে আকুতি, যে বেদনা, প্রেম, ভালোবাসা, দুঃখ, হতাশা, সেটা আমরা প্রকাশ হতে দেখি। এই ধীরে ধীরে যে চেতনাগুলো আমরা দেখেছি, তার ভেতর দিয়ে
52 এসে আমাদের কি করেছে? এই আমাদের বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছে। আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। 48 সালের পরে আমরা যখন দেখি যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা বিরোধ হয়েছে, সেখানে একটা বিষয় আমাদেরকে খুব আশ্চর্য করে তোলে যে আমাদের পূর্বপুরুষরা যেটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার মধ্যে অন্যতম ছিলেন। সেই বিষয়টা কি? আমরা দেখি যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের যে ভেদ, তার ভেতরে আমাদের যোজন যোজন দূরে আছে। পশ্চিম পাকিস্তানের যে ভাষাকে রাষ্ট্রভাষা করার কথা বলা হয়েছে, সে ভাষাটি ছিল উর্দু। যে উর্দু ভাষায় তখন মাত্র 3.37% লোকে উর্দু ভাষায় কথা বলতো, আর আমাদের বাংলা ভাষায় কথা বলতেন প্রায় 56-র অধিক পার্সেন্ট। তাহলে এই 56% লোকের একটা ভাষাকে মাত্র 3% লোকের ভাষা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। তখন পূর্ব বাংলার সচেতন শিক্ষিত জনগণ এটা মেনে নিতে পারেননি। এরপর থেকে আমাদের মূলত ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে। এরপর আমরা দেখি 48 সালে যখন ঢাকায় আসেন তৎকালীন প্রধানমন্ত্রী নাজিমউদ্দিন, এরপরে কাজী আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তাদের সবার দাবি কিন্তু একটাই, মনোবাসনা ছিল একটাই, যে উর্দুকে রাষ্ট্রভাষা করতে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন রাষ্ট্রভাষা উর্দুকে করা যায়, পাশাপাশি বাংলাকেও রাখা যেতে পারে। এরপর তারা কিন্তু সেটা মেনে নেননি। ধীরে ধীরে এটা তীব্র আন্দোলন হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে 144 ধারা ভঙ্গ করে আমাদের ছাত্ররা, সেই সময়ের সাধারণ জনগণ অনেকেই এই ভাষা আন্দোলনের পক্ষে, অর্থাৎ বাংলার পক্ষে তীব্র আন্দোলন করেন। সেখানে অনেক রক্ত ঝরেছে। আমাদের পূর্ব বাংলার অনেক নদী লাল হয়েছিল সেদিন। সেই তাজা রক্তের বিনিময়ে আমাদের যে ভাষা, সেই ভাষাকে আমরা আজ তিল তিল করে এ পর্যন্ত এনেছি। বানের ভাষা আন্দোলনের পর আমরা দেখেছি আমাদের সাহিত্য কীভাবে প্রস্ফুটিত হয়েছে, কীভাবে রঙিন হয়েছে, কত বৈচিত্র্যময় হয়েছে। কবিতায়, গদ্যে, উপন্যাসে, নাটকে, ছোট গল্পে, সবখানে বাংলা ভাষা তার মর্যাদা এবং তার সৃষ্টিশীল, তার মননশীলতা, তার সৌন্দর্য নিয়ে উপস্থিত হয়েছে। অর্থাৎ বাংলা ভাষাকে যদি আমরা দেখি, সেখানে পৃথিবীর অন্যান্য ভাষার মতো সব দিকগুলো রয়েছে। আমাদের ভাষা অত্যন্ত প্রাঞ্জল, সহজ এবং সরল হয়েছে। আমি চর্যাপদের কথা বলেছি, তখন ভাষা এত প্রাঞ্জল ছিল না, এত সহজ সরল ছিল না। মধ্যযুগের ভাষাও কিছুটা কঠিন ছিল। কিন্তু আধুনিক যুগে 47-এর পরবর্তী যে সাহিত্য আমরা দেখেছি, সে সাহিত্যের ভেতরে আমাদের ভাষার যে আসল রূপ, সেটা ফুটে উঠেছে। আমরা শুধুমাত্র প্রাচীন যুগে আমরা দেখি, মধ্যযুগে দেখি যে শুধু কবিতাই ছিল সেই সাহিত্যের অন্যতম বাহন। কিন্তু এরপরে ভান্নের ভাষা আন্দোলনের পরে যখন আমরা আস্তে আস্তে ভাষার সৌন্দর্য দেখতে শিখেছি, সেখানে আমাদের অবারিত দরজা খুলে গেছে। ভাষার প্রেক্ষাপটে আজকের এই দিনে আমাদের সাহিত্য কতটুকু সমৃদ্ধ হয়েছে, সেটা দেখলেই আমরা বুঝতে পারি।